ভোটের প্রচার উৎসবে মেতেছে দেশ। নিজের পক্ষে প্রচারণার পাশাপাশি বিপক্ষের সমালোচনাও মুখে মুখে। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। কাল পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা। ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ সংঘবদ্ধ প্রোপাগান্ডার অংশ বলছে বিএনপি। ন্যায়ভিত্তিক দেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতের আমির। অতীতের বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান। কারণ বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড। শুটার রহিমকে গ্রেফতারের পর জানালো ডিবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। আবুধাবিতে চলছে এই আলোচনা। প্রচারণার তৃতীয় দিনে জমজমাট রাজধানী ঢাকা। প্রচারণা চালাচ্ছে বিএনপি, সমমনা দল, 10 দলীয় জোট সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভয় ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর নিজ নির্বাচনী এলাকার গ্যাস, রাস্তাঘাট, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ চলমান সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। প্রচারের শুরুর দিন থেকেই বিএনপি ও সমমনা দল এবং জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীদের অবস্থান মুখোমুখি। করছেন পাল্টাপাল্টি অভিযোগও। ঢাকা 8 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ওসমান হাদির ইনসাফের রাজত্ব কায়েম করতে সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট। শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের রাজত্ব, ইনশাআল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী 12 তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা 8-এ। ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল গুন্ডাতন্ত্র কায়েম করে ভয় দেখিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে। 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। আমাদের কর্মী রয়েছে, তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। ঢাকা 6 আসনে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে উন্নত শহর গড়বেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। এছাড়া রাজধানীর সবকটি আসনেই দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্ররাও তাদের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘ মাসে শীতের দাপট না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়ায় কাঁপছে সব দিক। প্রার্থী আর ভোটারের পদচারণায় মুখর পুরো দেশ। ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা, বয়ে দিচ্ছেন প্রতিশ্রুতির বন্যা। ভোটের প্রচারণায় নেমে বিএনপি বলছে, স্বাধীনতা বিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে ভোটে যাচ্ছে, আর দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত নেতারা। চট্টগ্রামে জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তুলে ধরেন দলের দেয়া প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ডের গুরুত্ব। স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি কোনো বিদেশি শক্তির সাথে আঁতাত করে দল ক্ষমতায় যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি। কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, আগামী দিনও করবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী ভোটের প্রচারণায় নেমে জামায়াতে ইসলামের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট দেওয়ার জন্য, ওরা কিন্তু সেই দিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, নাটোর সদরে নির্বাচনী প্রচারণায় জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর নেওয়া সহ নানা অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 10টা লোক নাই, 20টা ব্যানার, এই ফেস্টুন নিয়ে ওরা গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করতেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় এরা বিকাশের নাম্বার নিয়ে, এই বিকাশের নাম্বার নিয়ে সেখানে টাকা, ভোটার আইডি কার্ড নিয়ে তারা সেখানে টাকা পাঠাবে।
চাঁদপুর ৩ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ফরিদপুরে শোডাউন করেছে জামায়াতে ইসলামী। জামায়াত ক্ষমতায় গেলে ১৭ বছরের অবহেলিত ফরিদপুরকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন নেতারা। মেহেরপুরে গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রতিশ্রুতি দেন নেতারা। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ৫, ১৭ আসনের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ২ দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এছাড়া রবিবার তিনি জনসভা করবেন ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জেও। এদিকে ভারতের সাথে বিএনপির চুক্তির প্রচারণা অপপ্রচার ও অপকৌশলের অংশ বলে মন্তব্য করেছে দলটি। আর তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি দলটির নেতাদের। নির্বাচনী প্রচারণায় যোগ দিতে শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫শে জানুয়ারি সকালে তরুণদের সঙ্গে মতবিনিময়ের পর ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশ ঘিরে এখন সরগরম মাঠ। চেয়ারম্যান সাহেবের বহরের যে গাড়ি, এই গাড়িগুলি নিয়ে কোনো প্রবলেম নাই। অলমোস্ট 24 আওয়ার্স এখানে লোকজন থাকবে। পোলো গ্রাউন্ডে সমাবেশের পর ফেনী, কুমিল্লার ১৪ গ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। 3টি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফর সঙ্গী হবেন। গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, ভারতের সাথে বিএনপি চুক্তি করেছে এমন দাবি অপপ্রচার। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবি করেছেন, যে তথ্য মিডিয়া এসেছে বলে যে দাবি করেছেন, সেটি ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সত্যতা নেই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল? এদিকে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে নেতাকর্মীদের সাথে নিয়ে তার কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বের গুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার জন্যই এনসিপি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে সবার কাছে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে ৫৪ বছরের বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের উপর আর কারো কোনো খবরদারি চলবে না। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের নিজ গ্রামে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামায়াতে ইসলামের ১০ দলীয় নির্বাচনী ঐক্যের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা। জামায়াত প্রধান বলেন, ৫ই আগস্টের পর অন্যরা দুর্নীতি করলেও জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বা কোনো মামলা বাণিজ্য করেনি। সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা, কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এরপর গাইবান্ধা SM সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। অতীতের সব বস্তা পচা কর্মকাণ্ড ভাসিয়ে দিয়ে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তোলার আহ্বান জানান জামায়াতের আমির। যুদ্ধ করেছেন ৭১ সালে একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ, বস্তা পচা অতীতের ৫৪ বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ
হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের উপর আর কোনো খবরদারি চলবে না। কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে শত্রুতা নয়, বরং পাশের রাষ্ট্রের সাথে প্রতিবেশীমূলক আচরণ চায় তার দল, বলেন জামায়াতে ইসলামীর আমির। আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 257, কুমিল্লা 9। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মতো যুক্ত আছেন কুমিল্লা 9 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, কতটা প্রস্তুত নিয়েছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জানতে চাই শুরুতেই, নির্বাচনী প্রচারণা করছেন আপনি, ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, মানুষের মধ্যে সাড়া কতটুকু পাচ্ছেন? আসলে আমি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 9 মনোহরগঞ্জ লাকসাম আসন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। সেই হিসাবে আমার আসনের সর্বস্তরের ভোটার ভাই বোনদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত প্রায় 1 বছর আগ থেকে নির্বাচনী মাঠে কাজ করতেছি এবং ইদানিং আমাদের যে অফিসিয়ালি যে নির্বাচনী প্রচারণা, এটা আজকে 3য় দিন। আমি এখন এই মুহূর্তে মনোহরগঞ্জের উত্তর জলমে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি সকাল 9টা সাড়ে 9টা থেকে। কেমন সাড়া পাচ্ছেন? সাড়া অভূতপূর্ব সাড়া, কারণ এই নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্যে আমরা বিগত 17 বছর আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করে আসছি। তার বাহিরে আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম করি। এই নির্বাচনের গত 2024 জুলাই আগস্টের আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনে সফল হই এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এই দেশকে আমরা উপহার দিই। তারই ফলশ্রুতিতে আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের নীতি নির্ধারক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আসন থেকে মনোনীত করার জন্য। এই আসনে আমরা ইতিমধ্যে আমি আমার গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকে আমরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি। তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা আমি দিচ্ছি, আমাদের 31 দফায় আমাদের আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করলে আমাদের 31 দফায় আমাদের উন্নয়নের বিশদ বিবরণ দেওয়া আছে। তার বাহিরেও আমি প্র্যাকটিক্যালি যখন আমার ভোটারদের দ্বারে ঘরে ঘরে পাড়ায় মহল্লা যাচ্ছি, আমি সেখানে ভোটারদের সাথে আলোচনা করে সামাজিকভাবে ওনাদের অবস্থান, গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড এবং ভোটকেন্দ্র ভিত্তিক ওনাদের সমস্যাগুলো আগে শুনি। ওনাদের দাবিটা কি, ওনাদের দাবি যেটুক আছে এটুক আসলেই একজন নাগরিক হিসেবে তার এটুক ন্যায্য অধিকার। যেমন এই রাস্তাঘাট, তার মসজিদের এটা গাটলা, মসজিদের অজুখানা, তারপরে হিন্দু ভাইদের মন্দির, আর সামান্য রাস্তা, 2টা বাড়ির পিলার বিদ্যুতায়ন নাই। বিএনপি করার ফলে তার বাড়িতে 2টা খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন দেয় নাই, 0.5 কিলোমিটার রাস্তা পাকা করে নাই। এই সমস্ত কারণগুলো, এই উন্নয়নগুলো আমরা সবার আগে প্রাধান্য দেবো ইনশাল্লাহ, যদি আমরা আগামী নির্বাচনে। আপনার কোনো ব্যক্তিগত ইচ্ছা বা পরিকল্পনা আছে কিনা আসন নিয়ে? হ্যাঁ, এটা তো পাবলিকেরটা আমরা সবার আগে দেব। আর আমি আমার এই মনোহরগঞ্জ লাকসামে এই বিচরণ করে বা নির্বাচনী প্রচারণার বাহিরেও যে গণসংযোগ, জনসভা, পথসভা করছি, আমি দেখছি আমার লাকসাম থেকে মনোহরগঞ্জটা কোনো ধরনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। এবং এটার সাথে আগে যারা ছিলেন তারা তো কি করছে, এটা সারা বাংলাদেশ লুটপাট করছে। সারা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে তারা ধ্বংস করে নাই। আপনি করতে যাচ্ছেন না? আমি যেটা করতে চাচ্ছি, আমার এই মনোহরগঞ্জে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাচ্ছি। প্রথমত এই মনোহরগঞ্জে কোনো গার্লস হাই স্কুল নাই, কোনো মহিলা কলেজ নাই, কোনো টেকনিক্যাল কলেজ নাই, ইনস্টিটিউশন নাই। আমরা এই শিক্ষা ব্যবস্থা
প্রথমে আমি বলছি আমরা যদি ক্ষমতায় আসি মনোহরগঞ্জে প্রথম বৎসরে আমি এটা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করব এবং বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা ঢেলে সাজাবো, এগুলো আমাকে ব্যাপক সংস্কার করব। কারণ আমার প্রতিষ্ঠানে শিক্ষক আছে কিন্তু স্টুডেন্ট নাই, সেদিন তাদেরকে যদি উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি, উপযুক্ত শিক্ষক দিতে পারি, শিক্ষক যারা আছে তাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতি গড়ার যে কারিগর সেই রূপ তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব। করার ফলে আমাদের ছেলে মেয়েরা, আমাদের যারা অভিভাবক আছে তারা তাদের ছেলে মেয়েকে স্কুলমুখী বা কলেজমুখী করার জন্য ইয়ে করবে। তারপরে মনোহরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা নাই বললে চলে। মনোহরগঞ্জের সাথে কুমিল্লার যোগাযোগ নেই। হ্যাঁ, মনোহরগঞ্জের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে আমরা মনোহরগঞ্জের সাথে আমাদের যে বিপুলেশ্বর রাস্তা হাইওয়ে করব। মনোহরগঞ্জের সাথে খেয়াঘাট হয়ে আমরা মুজাফরগঞ্জের রাস্তাটা আমরা করে দিলে এখান থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা হবে। বাড়ি যানবাহন চললে এলাকা উন্নয়ন হবে, জমি জমার দাম বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠান কল কারখানা প্রতিষ্ঠিত হবে এই মনোহরগঞ্জকে ইনশাল্লাহ। তার বাহিরে আমাদের ডাকাতে নদী, কার্জন খাল সহ বিভিন্ন খাল নদী আমরা সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ অব্যাহত রাখবো। সুইচ গেট তৈরি করা, কৃষক ভাইরা যাতে 12 মাস পানি নদীতে ধারণ করা, তারা সেচ প্রকল্পের মাধ্যমে তাদের ফসল দ্বিগুণ ফলাতে পারে এবং তাদের ফসলে সেই বিষয়গুলো আপনি করবেন। সেক্ষেত্রে জামাত রয়েছে আর অন্যান্য দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা? আমি মনে করি আমাদের দল পরীক্ষিত দল, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। এই দল আপসের নেত্রী বেগম খালেদা দল। এই দল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল। বর্তমানে তারেক রহমানের আমাদের নেত্রী বলেছিলেন, আমাদের তারেক রহমান যেদিন এদেশে আসবে 1,00,000 কোটি জনতা এয়ারপোর্টে তাকে জানাবে। আমাদের দলের কোনো দুর্নাম নাই। আমরা তিনবার ক্ষমতা ছিলাম। আমাদের রাষ্ট্র অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে, আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ 5টা রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন নির্বাচন সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন। কারণ বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড, এমনটা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার পেছনের কারণ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। বলেন, চাঁদাবাজির এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিলীপ ওরফে বিনাশ দাদার নির্দেশে এই হত্যাকাণ্ড। তিনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী এবং রহিম ছিল মূল শুটার। রহিমকে নরসিংদীর মনোহরদী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি দেশি পিস্তল, ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার হোটেলের সুপারস্টারের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন, মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বড় চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র। 24-এর গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া প্রায় 6,000 অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি অন্তত 23%। পাশাপাশি সীমান্ত দিয়ে আসা অস্ত্রের কারণে জটিল হচ্ছে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা সমীকরণ। অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে পুলিশ, তবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রভাবশালীদের প্রশ্রয়ে রয়েছে অস্ত্রধারীরা। এতে হুমকির মুখে পড়তে পারে নির্বাচনী পরিবেশ। গত কয়েক মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আলোচিত কয়েকটি হত্যা ও ডাকাতির ঘটনায় অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের উল্লেখযোগ্য একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সম্প্রতি সীমান্ত দিয়ে আসা জার্মানির তৈরি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। পুলিশের তথ্য মতে গণঅভ্যুত্থানের সময় লুট হয় 5,763টি আগ্নেয়াস্ত্র এবং 6.5 লাখ রাউন্ড গুলি। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত উদ্ধার হয়েছে 4,432টি অস্ত্র এবং প্রায় 4 লাখ রাউন্ড গুলি। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ রাইফেল 112টি, চাইনিজ SMG 31টি, 7.62 পিস্তল 206টি, 9mm পিস্তল 450টি এবং শটগান 390টি। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। এছাড়া নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হবে বলে আশা পুলিশের। লুণ্ঠিত যে অস্ত্রগুলো এগুলোর ব্যবহার হতে পারে এই আশঙ্কা রেখেই আমাদের অপারেশন ডেভিল হ্যান্ড কার্যক্রম চলমান।
এখন পর্যন্ত প্রায় 80% কাছাকাছি প্রায় অস্ত্র উদ্ধার হয়েছে, বাট এখনও কিছু বাকি আছে। তাই এই সময়টাতে আমাদের অপারেশন আরও জোরদার থাকবে, আশা করি একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করা যাবে। তবে এমন কথায় আশ্বস্ত নন বিশ্লেষকরা, অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর তাগিদ দিয়েছে তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং আরও যে অবৈধ অস্ত্রগুলো আছে সেটা একটা ঝুঁকি, এবং এই ঝুঁকিটা খুব স্বল্প মাত্রার ঝুঁকি না, এটা একটা বড় ঝুঁকি। কারণ হলো এই অস্ত্রগুলো তো আর সাধারণ মানুষের কাছে নেই, এই অস্ত্রগুলো আছে অপরাধীদের কাছে, কিংবা যারা নির্বাচন সহ নিজের কোনো স্বার্থ আদায়ের প্রশ্নে এই অস্ত্রগুলো ব্যবহার করবেন বা করার অপেক্ষায় আছেন, এই সমস্ত মানুষগুলোর কাছে এই অস্ত্রগুলো আছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র দিয়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা টার্গেট কিলিংয়ের শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সীমান্ত দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করার চেষ্টা করেছে বলে বিভিন্ন পত্রিকায় খবর এসছে, এমনকি চোরাচালানির মাধ্যমে অস্ত্র আসার সম্ভাবনা আছে। কাজে সীমান্তকে আমাদের সুরক্ষা করতে হবে, তার জন্যে সকল বাহিনীর ভিতরে যে ধরনের একটা সমন্বয় থাকার প্রয়োজন, সেই সমন্বয়টা আরও বৃদ্ধি করতে হবে। আসন্ন নির্বাচনে উৎসবের আমেজ নিশ্চিতে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।